ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মাধবী লতা দোলে। নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের রেসিপি তৈরি করব। আজকের রেসিপি সেটা খুবই উপকারী একটা শাক, সেটাকে বলা হয় গিমে শাক। তবে আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে আনাচে কানাচে এই শাক প্রচুর হয়, যদিও এখন চাষ হচ্ছে। আর খুবই উপকারী এই শাক। তো এই গিমে শাকগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি, আর এত সুন্দর লাগে এরকম নরম নরম করে আমি শাকগুলো তুলে নেব। কত হয়েছে দেখুন। এইগুলো গ্রামেগঞ্জে আনাচে কানাচে যেদিকে তাকান সেদিকেই এই শাক হয়। তাহলে চলুন শাকগুলো এবার তুলে নিই। এই যে গিমা শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গিমা শাকগুলো এইভাবে বেছে নিয়েছি, শুধু পাতাগুলো আছে। তো এইবারে এই গিমা শাকগুলো আমি তো রান্না করব, তার জন্য অবশ্যই আলু কেটে নেব। তো গিমা শাকটা যেভাবে রান্না করব খাদ্যগুণ বজায় থাকবে, উপরন্তু গিমা শাক একটু তেতো হয়, খেতেও হবে খুব সুন্দর, তেতোর ভাগটাও কমে যাবে। আর আলুর আমি খোসা ছাড়াচ্ছি না, দেখুন আলু খোসা ছাড়াচ্ছি না, ঠিক যেভাবে ঝুরি আলু ভাজা হয় ঠিক সেইভাবে আমি এই যে আলুগুলো কেটে নিচ্ছি, ঠিক ঝুরি আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। গিমা শাক তো আগেই বলেছি যে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। গিমা শাকগুলো খুব সুন্দর গিমা শাক, আর এতে ছোট্ট ছোট্ট ফুলও এসছে। আর আলুটা আমি বলেছিলাম খোসা সমেত আলু কেটেছি, খোসা সমেত আলু এইভাবে কেটেছি। মশলা হিসেবে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, রাই সর্ষে আর 3-4টে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। যদি রাই সর্ষে আপনাদের কারোর বাড়িতে না থাকে তাহলে সাদা সর্ষে শুধু বাটলেও চলবে, পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। তাহলে এই 3টে জিনিস আমি একসঙ্গে বেটে নিচ্ছি। কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি ওই যে কেটে রেখেছিলাম সমস্ত আলুগুলো। দেখুন সামনে কালী পুজো হচ্ছে, তার গান বাজছে। এবার সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি, আর একটু আলুগুলো যদি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা যায় জল ঝরে যায়। আর এই যে সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো এবার আমার নাড়াচাড়ার পালা। আমি ক্রমাগত নাড়ছি গ্যাসটা মিডিয়ামে রেখে। আর আলুগুলো এই যে দেখুন কীভাবে ভাজা হচ্ছে, আলুগুলো এইভাবে আলুগুলো আমি ভাজছি। এদিকে আমি সর্ষেটাও ভালো করে পিষে নিয়েছি। আলুটা যখন এই রকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হলুদ, আর অবশ্যই লবণ। লবণটা আমি একটু বেশি পরিমাণ দেবো, কারণ এরপরেই আমি শাকটা দেবো। লবণ আর হলুদ দিয়ে আবারও আলুগুলোকে আমি নেড়ে নেব। এইবারে গিমা শাকগুলো দিয়ে দেব। গিমা শাক হচ্ছে রোগ প্রতিরোধক, এই সময়ে এই শাকগুলো পাওয়া যায় এবং গ্যাস থেকে নানা রোগের উপকারী একটি শাক। এই শাকগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে নাড়বো, কারণ নুনটা আমি বেশি দিয়ে রেখেছি। এটি এমন একটি শাক
বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আমি কিন্তু এইভাবেই নাড়তে থাকবো ক্রমাগত। ঠিক এই রকম যখন হবে ডিমা শাক এবং আলু, তখনই আমি দিয়ে দেবো ওই যে রাই সর্ষে, সাদা সর্ষে আর শুকনো লঙ্কা বাটা। এই 4 চামচে 2 চামচের মতো দেবো, বেশি সর্ষে কিন্তু দেবো না। আর জল তো একদমই থাকবে না, শুধু এইভাবে আমি অনবরত নেড়ে যাব। বলে রাখি, এই পর্যায়ে গ্যাসটা থাকবে একদম লো টু মিডিয়াম, সেটা মাটির উনুনেই হোক বা গ্যাসেই হোক। আর আমি যেভাবে এইভাবে আপনি ছড়িয়ে ছড়িয়ে করবেন, এই দেখুন ঠিক এইভাবে, তাতে শাকগুলো একদম ঝরঝরে হবে। ওই যে বলেছি পুষ্টিগুণ বজায় থাকবে, কিন্তু তেঁতোটাও কম লাগবে। মানে এটা যদি হয় না, গরম ভাত এক থালা কখন উঠে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার কিন্তু ডিমা শাক রান্না প্রায় কমপ্লিট। এইভাবে যদি একবার রান্না করেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে, কারুর গায়ে কেউ লাগছে না। আর এমনি করে আস্তে আস্তে করে এমনি করে উল্টে দেবেন, কত সুন্দর লাগছে দেখুন। যদি মনে হয় যে একটু তেল লাগবে, তাহলে পরে একটু তেল দিতে পারেন, কিন্তু তেল লাগার দরকার নেই। গ্যাসটা একদম যদি লোতে রাখেন আর একটু সময় ধরে যদি এইভাবে ডিমে শাক রান্না করেন, তাহলে তেতো লাগার ভয়টা খুবই কম। তেতো তো লাগবেই যেহেতু ডিমে শাক, আর এর সমস্ত গুণাগুণ বজায় থাকবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ডিমা শাকের সর্ষে বাটা দিয়ে তরকারি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আমার শুভকামনা জানিয়ে আমি শেষ করলাম আজকের রেসিপি ডিমা শাক। আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।